বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যালগরিদমের উপর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ফরাজি, সহকারী অধ্যাপক আইসিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে অ্যালগরিদম কি, অ্যালগরিদমের সুবিধা এবং কয়েকটি অ্যালগরিদমের উদাহরণ। প্রথমে আমি আলোচনা করব অ্যালগরিদম। অ্যালগরিদম শব্দটি এসেছে মুসলিম গণিতবিদ মুসা আল খারিজমি এর নাম থেকে। এর সংজ্ঞায় বলা যায় ধাপে ধাপে কোনো একটি প্রোগ্রাম বা সমস্যা সমাধানের বিশেষ একটি পদ্ধতি। যার কারণে অ্যালগরিদম বলতে আমরা এখন বুঝতে পারছি যে এরকম যে অ্যালগরিদম হলো একটি সমস্যাকে কয়েকটি ধাপে ভেঙে, এখানে সমস্যা বলতে বোঝানো হয় একটি প্রোগ্রামকে কয়েকটি ধাপে ভেঙে প্রত্যেকটি ধাপ পরপর সমাধান করে পুরো প্রোগ্রামটিকে সমাধান করার প্রক্রিয়াই হচ্ছে অ্যালগরিদম। সুতরাং আমরা বলতে পারি সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক, অর্থাৎ তোমার ধাপগুলো অবশ্যই এমন হতে হবে যে কোনোটা দ্ব্যর্থবোধক যাতে না হয়। সসীম সংখ্যক অনুক্রমিক ধারাবাহিক হতে হবে। এই অনুক্রমিক নির্দেশের সেটকে অ্যালগরিদম বলা হয়। কম্পিউটার বিজ্ঞানে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সঠিক অ্যালগরিদম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমার অ্যালগরিদমটি সঠিক তখনই বলা হবে যখন তোমার ইনপুটের বিপরীতে তার সঠিক একটি আউটপুট প্রদর্শন করে। এবার আমরা জানব অ্যালগরিদমের উপযুক্ত শর্তগুলো। মূলত অ্যালগরিদম চারটি শর্তের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে প্রথম শর্তটি হচ্ছে তোমার অ্যালগরিদমগুলো অবশ্যই সহজবোধ্য হতে হবে। সহজবোধ্য বলতে তুমি যে ধাপগুলো লিখবা সকল প্রোগ্রামার যাতে সহজে বুঝতে পারে। মনে রাখতে হবে তুমি কিন্তু অ্যালগরিদম প্রোগ্রামারদের জন্য তৈরি করছো বা তোমার নিজের জন্য। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে, অর্থাৎ খুব সহজে যাতে বোঝা যায়। এমন কোনো ধাপ উল্লেখ করা যাবে না যেগুলোর অর্থহীন, দ্ব্যর্থবোধক। 3 নম্বর হচ্ছে তোমার ধাপগুলো অবশ্যই সসীম সংখ্যক ধাপের মধ্যেই সমাধান করতে হবে, অর্থাৎ তুমি যে অ্যালগরিদমগুলো লিখবা প্রোগ্রামের এগুলো সসীম সংখ্যক ধাপের মধ্যেই সমাধান করতে হবে। কারণ কম্পিউটারের একটি নির্দিষ্ট সীমাবদ্ধ সময়ের মধ্যেই যাতে এর ফলাফলটি পাওয়া যায়। এবং তুমি যে ধাপগুলো লিখবে এই ধাপগুলো ব্যাপকভাবে প্রয়োগ করা যাতে সম্ভব হয় সেই ধাপেই তোমাকে লিখতে হবে। একটি অ্যালগরিদম করলে আমরা কী ধরনের সুবিধা পেয়ে থাকি? মূলত যদি আমরা অ্যালগরিদম করি তাহলে যে সুবিধাগুলো পেয়ে থাকি তার মধ্যে একটি হচ্ছে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যাবে, সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা এবং তার সমাধান করা যাবে, প্রোগ্রামটির প্রবাহের দিক বোঝা যাবে, অর্থাৎ আমরা কী ধরনের প্রোগ্রাম করছি তোমার অ্যালগরিদম দেখলেই তার প্রবাহের দিকটি বোঝা যাবে। এছাড়া যত ধরনের জটিল বা বড় ধরনের প্রোগ্রাম আছে সেগুলো খুব সহজেই রচনা করা যাবে। তারপর তুমি যদি প্রোগ্রামের কোনো ধরনের পরিবর্তন বা পরিবর্ধন করতে চাও, পরিবর্ধন বলতে বৃদ্ধি, যে প্রোগ্রামের ইউজার ডিফাইন্ড আকারে তুমি বাড়াতে চাও তাহলেও করা সম্ভব হবে। এবার আমরা একটি অ্যালগরিদম দেখতে চাচ্ছি, যেমন ধরো আমরা প্রায় সময় দেখি যে 2টি সংখ্যার যোগফল নির্ণয় করা, 3টি সংখ্যার যোগফল নির্ণয় করা বা যে কোনো 4টি 5টি এরকমও বলা হতে পারে। তা আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে আসলাম এরকম যে 3টি সংখ্যার যোগফল নির্ণয়। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি 3টি সংখ্যার যোগফল নির্ণয় কীভাবে করবে, তখন তুমি অবশ্যই বলবে যে আমাকে 3টি সংখ্যা দেন। তখন আমরা 3টি সংখ্যা যে কোনো ডিজিট হতে পারে দিলে আমরা প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা, আমরা এইভাবে 3টি সংখ্যার যোগফল নির্ণয় করি। তা আমাদের এই যোগফলের একটা ধাপ বা ধারা আমাদের তৈরি করতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা 1 নম্বর ধাপে আমরা লিখব প্রোগ্রাম শুরু করা, অর্থাৎ আমাদের মাইন্ডসেট করতে হবে আমি যে 3টি সংখ্যা যোগ করব তাহলে সেই প্রোগ্রামটা আমি আদৌ করবো কিনা। আমাকে প্রথম ধাপে লিখতে হবে স্টার্ট, আমরা ইংরেজিতেও লিখতে পারি যেমন স্টার্ট, প্রোগ্রাম শুরু করা। এবার যখন আমি মাইন্ডসেট করলাম প্রোগ্রাম শুরু করব তখন আমাদের দ্বিতীয় ধাপে যেতে হবে, সেটা হচ্ছে কোনটা, যে ইনপুট হিসেবে 3টি সংখ্যার মান গ্রহণ করা। এখানে আমি চাইলে চলক মেনশন করে দিতে পারি, যেমন আমি এখানে দিয়েছি ABC, অর্থাৎ ইনপুট হিসেবে ABCর মান গ্রহণ করা। যখন আমরা ব্যবহারকারীকে এই মেসেজটা দিতে পারবো 2 নম্বর ধাপ অনুযায়ী, তখন ব্যবহারকারী যে মানটা দিবে সেই মানটাকে আমরা প্রসেস করে ফেলবো। 3 নম্বর ধাপ হচ্ছে প্রসেসিং, মানে যোগ করা, যেমন সাম ইকুয়াল A + B + C। আর যখন এটা হয়ে যাবে তখন আমাদের ফলাফল চলে আসবে। 4 নম্বর ধাপ হচ্ছে আমরা ফলাফল প্রকাশ করব এবং 5 নম্বর আমাদের আর কোনো কাজ থাকবে না, অর্থাৎ
প্রোগ্রাম শেষ করা। এখন লক্ষ্য করো, এই যে 5টা ধাপের মধ্যে আমি যে প্রোগ্রামটা করলাম, যে 3টি সংখ্যার যোগফল নির্ণয়, প্রোগ্রাম শুরু করা বা স্টার্ট করা, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের প্রথম ধাপ। যতগুলোই প্রোগ্রাম করি তার প্রথম ধাপ হচ্ছে প্রোগ্রাম শুরু করা। এবং 2 নম্বর ধাপ আমরা এখানে কিন্তু খেয়াল করে দেখো, প্রথমটা হচ্ছে স্টার্ট চিন্তা করলাম, 2 নম্বরে ইনপুট চিন্তা করলাম, 3 নম্বর কিন্তু প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ, যেটা আমরা ফ্লো চার্টে গেলে আমরা এই টপিকগুলো আরো বিস্তারিত পাবো। প্রসেস করা। 4 নম্বর হচ্ছে আবার আউটপুট, অর্থাৎ প্রোগ্রামটির ইনপুটের বিপরীতে ফলাফল প্রকাশ করা। এবং 5 নম্বর প্রোগ্রাম শেষ। এখন এই প্রোগ্রামটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সিমিলার যে প্রোগ্রামটা আমরা করতে পারবো, যেমন ধরো 3টি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম, এখন সেম ভাবে আমরা এই প্রোগ্রামটা করতে পারি। প্রোগ্রাম শুরু করা, ইনপুট হিসেবে 3টি সংখ্যার মান গ্রহণ করা, গড় নির্ণয় করা। তো ও আগের বেলায় যেমন আমরা যোগ করার কথা বলেছিলাম, যেমন সাম ইকুয়াল a প্লাস b প্লাস c, এখন তাই করতেছি। খেয়াল করো, এভারেজ ইকুয়াল a প্লাস b প্লাস c ডিভাইডেড 3। কোনো কোনো জায়গায় আবার তুমি এটাও দেখতে পারো যে গড় নির্ণয়ের ক্ষেত্রে পূর্বে যোগ করে নিলাম, যেমন 3 নম্বর ধাপে একটা ধাপ বাড়িয়ে নেওয়া, সেটা হচ্ছে কোনটা? 3 নম্বর ধাপে লিখলাম যোগ করা, সাম ইকুয়াল a প্লাস b প্লাস c। 4 নম্বরে গিয়ে লিখলাম গড় করা, এভারেজ ইকুয়াল সাম ডিভাইডেড 3। তো আমার কথা হলো যে আমি যদি সরাসরি এভারেজ করতে পারি, তাহলে আর আমি সামে যাবো কি করতে, মানে একটা ধাপ বাড়িয়ে বা লাভ কি? ওই যে আমাদের একটা কথা ছিল দ্ব্যর্থবোধক, মানে যতটা পারা যায় সংক্ষিপ্ত করা। একইভাবে 4 নাম্বার এবার আমরা এভারেজ প্রকাশ করবো এবং প্রোগ্রাম শেষ করবো। খেয়াল করো, আগের প্রোগ্রামটা আর এই প্রোগ্রামটা প্রায় সেম, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে গড় আর হচ্ছে যোগফল। একই ধাপে আমরা আরেকটা প্রোগ্রাম করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি, আমরা অনেকেই জানি সূত্রটা কি, ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে আমাদের, আমি যদি তোমাকে ভূমি আর উচ্চতার মান দিয়ে দিই তাহলে তো হয়ে গেল। তো এই কথাটাই আমরা 2 নম্বর ধাপে লিখলাম যে ইনপুট হিসেবে ভূমি এবং উচ্চতার মান গ্রহণ করি, কারণ ভূমি আর উচ্চতার মান জানলে হাফ আমরা এটা তো বের করতে পারি, অর্ধেক। তাহলে 3 নম্বর ধাপ আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো, যেমন ক্ষেত্রফলের ইংরেজি শব্দ হচ্ছে এরিয়া, আমরা এরিয়া ইকুয়াল লিখলাম। এখানে হাফ এভাবেও দিতে পারি, আবার ভূমি এবং উচ্চতা যেহেতু বাংলায় লিখছি, তাহলে ভূমি গুণ উচ্চতা লিখে উইদিন ব্র্যাকেটের বাইরে ডিভাইডেড 2 দিয়ে দিতে পারি, সেটাও করতে পারি। এখানে যে 1/2 লেখার অর্থ হলো কিবোর্ডে কিন্তু আমরা ভাগ চিহ্নর কোনো ফরম্যাট পাবো না, ওখানে আমাদের 1 ডিভাইডেড করতে অবলিকটাই আমাদের ব্যবহার করতে হবে, তাই এটা ব্যবহার করেছি। এটা বিকল্পভাবে তুমি লিখতে পারো এরিয়া ইকুয়াল, যেমন বেস বলা হয়েছিল তোমার ভূমিকে, আর উচ্চতা বলতে আমরা হাইটকে বুঝি, তাহলে বেস ইন্টু হাইট ডিভাইডেড 2, আমরা এইভাবে লিখতে পারি। 4 নম্বর আমরা এরিয়া প্রকাশ করবো, 5 নম্বর প্রোগ্রাম শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম সিমিলার আর কি হতে পারে, যেমন ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তর করা, সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করা, আবার বৃত্তের ক্ষেত্রফল ইত্যাদি। তাহলে এগুলোকে আমরা সাধারণ অনুপদী প্রোগ্রাম বলে থাকি। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। আলোচনা থেকে যে বিষয়টা জানলাম, অ্যালগরিদম কি, অ্যালগরিদমের সুবিধা, অ্যালগরিদমের শর্ত, বাসায় সেম ভাবে তুমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম করে আমার কমেন্টে জানিয়ে দিতে পারো। অর্থাৎ তোমার বাড়ি কাজ হিসেবে আমি বাড়তি একটা দিলাম, যেটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। এর বাইরে তুমি ট্রায়াল দাও যে কোনো একটি সংখ্যার জোড় নাকি বেজোড় তার নির্ণয়ের অ্যালগরিদম, একইভাবে ধনাত্মক নাকি ঋণাত্মক তার নির্ণয়ের অ্যালগরিদম। আমার পূর্ববর্তী ক্লাসে এইগুলোর ভিডিও দেওয়া আছে, ফাইন্ড আউট করে নিতে পারো। এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ।